এইচএসসি 25 ব্যাচ কালকে থেকে তোমাদের যে পরীক্ষা শুরু হচ্ছে সেটার জন্য বা আগামী যতগুলো পরীক্ষা হবে সেগুলোর জন্য তোমার প্রস্তুতি এই পর্যায়ে এসে যেমনই হোক না কেন তোমার এখন ফোকাস করা উচিত হবে আমার প্রিপারেশন যতটুকু হয়েছে সেটাকে আমি কিভাবে এক্সাম হলে সম্পূর্ণ আউটপুট দিয়ে আসবো বা এক্সাম হলে আমি আমার পারফরমেন্সটুকু কিভাবে ম্যাক্সিমাইজ করে আসবো। কারণ এক্সামের খাতায় তো অ্যাকচুয়ালি টিচার দেখে তোমার আউটপুট, তাই না? তোমার প্রিপারেশন কেমন সেটা কিন্তু দেখে না। তোমার প্রিপারেশন হইতে পারে অনেক ভালো, বাট খাতায় বা এক্সাম হলে তুমি পুর পারফরমেন্স দেখাইলা, তখন কিন্তু নাম্বার কমে যাবে। অথবা ধরো তোমার প্রিপারেশন হইতো অ্যাভারেজ, খুব একটা ভালো না, বাট তুমি খুব সুন্দর করে গুছায় এক্সাম হলে তুমি তোমার ম্যাক্সিমাম আউটপুটটুকু দিয়ে আসতে পারছো, সেই ক্ষেত্রে কিন্তু তুমি ভালো নাম্বার পাবা। তো এই ভিডিওটাতে এক্সামের আগের রাতে ঠিক এক্সাম হলে যাওয়া পর্যন্ত এই সময়টুকুতে তোমার এক্স্যাক্টলি যা যা করা দরকার এক্সাম হলের আউটপুটটাকে ম্যাক্সিমাইজ করার জন্য এই সব কিছু নিয়ে কথা বলবো। শুধু তাই না, এক্সাম হলে তোমার কি কি মাথায় রাখা দরকার, খাতা, কোয়েশ্চেন, অ্যান্সার করা অ্যান্ড তোমার আচরণবিধি, এইগুলো নিয়েও কথা বলবো। কারণ এইগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এক্সাম হলে বেটার পারফর্ম করার জন্য। অ্যান্ড সবার শেষে এক্সাম হল থেকে বের হয়ে নেক্সট এক্সামের জন্য কিভাবে প্রিপারেশন শুরু করবা সেটা নিয়েও কথা বলবো। অ্যান্ড ওভারঅল এই এইচএসসি এক্সামগুলোতে ভালো করার জন্য এই শেষ মুহূর্তে এসে তোমাকে যে যুদ্ধটুকু করতে হবে সেই যুদ্ধের জন্য তোমার স্ট্র্যাটেজি কী হওয়া উচিত প্রতিটা এক্সামের আগে, সেগুলো নিয়ে আমি এই সিরিজটুকু করছি। লাস্ট ফাইট এইচএসসি 25 সিরিজ। প্রতিটা এক্সাম শেষে তোমার এক্সাম দুপুর ১টায় শেষ হবে, তুমি বাসায় এসে দেখবা তোমার নেক্সট এক্সামের জন্য স্ট্র্যাটেজি, প্ল্যান সব কিছু সাজিয়ে আমি ভিডিও দিয়ে দিয়েছি। সো যদি সবগুলা এক্সামে তুমি তোমার পারফরমেন্স ম্যাক্সিমাইজ করতে চাও, তুমি এই সিরিজটুকুর সাথে থাকতে পারো। তো বেসিক্যালি আমার একটা পারপাস আসে, আমি এখনই শুরু করে দেব। এই এইচএসসি 25 ব্যাচ তোমরা কিন্তু আমার জন্য খুবই স্পেশাল, কারণ আমি অনলাইনে আমার এডুকেশনাল কন্টেন্ট বানানোর জার্নিটা শুরু করেছিলাম এসএসসি 23 ব্যাচ থেকে। তোমাদের কাছ থেকে আমি অনেক ভালো সাড়া পেয়েছিলাম। আমার কাছে মনে হয়েছে যে তাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা মাইল ফলক এইচএসসি 25। সো এই জায়গাটুকুতে শেষ মুহূর্তে এসে তাদের জীবনে যদি অবদান রাখতে পারি, আমি অনেক গ্রেটফুল ফিল করব। এছাড়াও আহ, এই যে জুলাই আন্দোলন হলো, এই যে জুলাইয়ের গণ অভ্যুত্থান, ওটার পর কিন্তু আমরা এখন মোটামুটি সবাই নিশ্চিত যে বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু এই শিক্ষার্থীরা। অ্যান্ড তোমরাই কিন্তু কিছুদিন পর ইউনিভার্সিটিতে যাবা। তো কাইন্ড অফ তোমরাই হচ্ছ আমাদের ভবিষ্যৎ। সো তোমরা যদি এই এক্সামটাতে অনেক বেশি ভালো করো, আমি বিশ্বাস করি আমাদের বাংলাদেশটা হয়তো আরো একটু ভালো থাকবে সামনের দিনগুলোতে। দ্যাটস ওয়াই তোমরা যাতে বেটার এক্সাম দিতে পারো, আহ, ওখানে যদি একটু কন্ট্রিবিউট করতে পারি, আই উইল ফিল বেটার যে অ্যাকচুয়ালি দেশের জন্য কিছু একটা করা হচ্ছে। দেশ মানেই তো অ্যাকচুয়ালি তোমরা, তাই না? ওকে, আমরা শুরু করি। সবার আগে এখন তোমাকে যে জায়গাটুকুতে ফোকাস করা দরকার সেটা হচ্ছে দ্য নাইট বিফোর এক্সাম ডে। তোমার এতদিনের প্রিপারেশন যেমনই হোক না কেন, তুমি যদি এক্সামের আগের রাতটাকে প্রপারলি ইউটিলাইজ করতে না পারো, তুমি কিন্তু এক্সাম হলে তোমার ম্যাক্সিমাম আউটপুট দিয়ে আসতে পারবে না। দেখা যায় অনেকের প্রিপারেশন অনেক ভালো, বাট এক্সামের আগের রাতটুকুকে সে ঠিকমতো গোছায় না, এক্সাম হলে ঠিকমতো লিখে আসতে পারে না, রেজাল্ট খারাপ হয় বা নাম্বার কম আসে। বা অনেকের দেখা যায় যে অ্যাভারেজ প্রিপারেশন, বাট এক্সাম যে আগের রাতটাতে সে খুব ভালো করে সবকিছু গুছাইছে, এক্সাম হলে বেটার পারফর্ম করে আসতে পারে। দিন শেষে টিচার কিন্তু দেখে এক্সাম হলে তুমি কি আউটপুট দিয়ে আসছো, এটা টিচার কিন্তু অ্যাকচুয়ালি জানে না তোমার প্রিপারেশন কেমন, বুঝছো? সো এক্সামের আগের রাতটা এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট। সো এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমি জানি না কখন যাবে, হয়তো ৮টায় যাবে বা ৮:৩০ যাবে। ধরে নাও এই ভিডিওটা যেই মুহূর্তে তুমি দেখতেছো তখন থেকেই তোমার এক্সামের আগের রাতটা শুরু, একদম এক্সাম হলে যাওয়ার আগে পর্যন্ত। ঠিক আছে? সো এই ভিডিও দেখা থেকে এক্সাম হলে যাওয়ার আগে পর্যন্ত প্রতিটা মোমেন্টে তোমার কি কি করা উচিত আমি পয়েন্ট করে বলে দিচ্ছি। ওকে, নাম্বার ওয়ান তোমার যেখানে ফোকাস করা উচিত সেটা হচ্ছে এই যে আমি দ্য নাইট বিফোর এক্সাম ডের যে একটা হচ্ছে কাইন্ড অফ রুটিন দিচ্ছি, এটা তোমার প্রতিটা এক্সামের আগে মেনটেন করা উচিত, সো দ্যাট তুমি প্রতিটা এক্সামে তোমার পারফরমেন্সকে ম্যাক্সিমাইজ করতে পারো, এক্সামের খাতায় যাতে সর্বোচ্চ আউটপুট দিয়ে আসতে পারো।
ঠিক আছে, যতটুকুই পড়ছো ততটুকুর মধ্যে থেকে। ওকে, 1 নাম্বার জিনিস। 2 নাম্বার জিনিস, তুমি এই ভিডিওটা দেখার সাথে সাথে অথবা সন্ধ্যাবেলা অথবা রাতের বেলা যখনই পড়তে বসতেছো, এটা রাত 10টা হতে পারে, এটা রাত 12টা হতে পারে, এটা সন্ধ্যা 7টা হতে পারে, এটা 8টা হতে পারে, পড়তে বসে সবার আগে তোমাকে যেটা গোছাইতে হবে সেটা হচ্ছে তোমার এক্সাম কিট বক্স। এক্সাম কিট বক্সে যদি সবকিছু ঠিকমতো না থাকে, বেসিক্যালি তুমি যে ফাইলটা নিয়ে এক্সাম হলে যাও আর কি, এটাতে যদি সবকিছু ঠিকমতো না থাকে, দুনিয়ার সবকিছু পড়ে আসলে তুমি এক্সাম হলে বেটার পারফর্ম করতে পারবা না। ঠিক আছে, সো এক্সাম কিট বক্সে তোমাকে কি কি রাখতে হবে আমি খুবই কুইক একটা চেকলিস্ট বলতেছি মুখে, তুমি শুনে শুনে খাতায় লিখো, লিখে একটা একটা করে জিনিস নিবা, নিয়ে কাইটা দিবা, প্রতিটা জিনিস যাতে তোমার এক্সাম কিট বক্সে অথবা তোমার ফাইলে যাতে ঢোকে। ওকে, নাম্বার 1 থিং, অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ডের 2টা কপি নিবা। অ্যাডমিট কার্ডের একটা মেইন কপি, একটা ফটোকপি। রেজিস্ট্রেশন কার্ডের একটা মেইন কপি, একটা ফটোকপি। কেন ফটোকপি? তুমি বারবার খাতায় রোল নং, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো ফিল আপ করবা, ওই ফটোকপি দেখে টিচার বারবার দেখতে চাইলে ওই ফটোকপি দেখাবা, সো দ্যাট মেইন কপিটা যাতে নষ্ট না হয়। ওকে, যদি টিচার একান্ত তোমার মেইন কপি চেক করতে চাই তখন কেবল দেখাবা। ঠিক আছে, আচ্ছা, নাম্বার 2 থিং, স্কেল রাখতে হবে। স্কেল অবশ্যই প্লাস্টিকের নিতে হবে। ঠিক আছে, রেকমেন্ডেড। কলম নিবা হচ্ছে 3টা কালো, 2টা ব্লু, ব্লু ছাড়া অন্য কলম না নেওয়াই বেটার। ঠিক আছে, আচ্ছা, ওকে, পেন্সিল নিতে হবে 2টা এন্ড শার্পেন্ড। এক্সাম হলে বসে বসে যাতে তোমাকে সময় নষ্ট করে পেন্সিল যাতে শার্প করতে না হয়। ঠিক আছে, 2টা নিবা, একটা যদি ভোতা হয়ে যায় আরেকটা দিয়ে যাতে তুমি কাজ চালাইতে পারো, তোমাকে যাতে বসে বসে এটা শার্প যাতে না করতে হয়। ঠিক আছে, আর সেফটি হিসেবে তুমি একটা শার্পনার নাও, বাট এটা মনে করো না যে শার্পনার নিতেছি মানে আমি শার্প করব, শার্পনার যাতে এক্সাম হলে ইউজ করতে না হয়, সময় নষ্ট হয়। হ্যাঁ, আর ইরেজার নাও। আচ্ছা, তারপর হচ্ছে তোমার যেই জিনিসটাতে হচ্ছে বেশিরভাগ মানুষজন অ্যাকচুয়ালি এটা ওভারলুক করেছে, সেটা হচ্ছে এখন যে গরম, তুমি কিন্তু এক্সাম হলে অঝরসে কিন্তু তুমি ঘামবা, তোমার গা থেকে ঘাম তোমার খাতায় পড়বে, তোমার হাত ঘামবে, খাতা ভিজে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে, একটা টুপ করে ফোঁটা পড়বে বা খাতার মাঝখানে ভিজে গেছে, ওই অংশটুকু কিন্তু ছিঁড়ে যেতে পারে, কালিটা নষ্ট হয়ে যেতে পারে। হাত যদি ঘেমে যায় তুমি কিন্তু ঠিকমতো লিখতে পারবে না। কাজে তোমার উচিত হবে হ্যান্ড টাওয়েল অথবা পকেট টাওয়েল নিয়ে যাওয়া অথবা টিস্যু নিয়ে যাওয়া, সো দ্যাট তুমি যাতে তোমার ঘাম মুছতে পারো। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে এক্সাম হলে তুমি যদি ঘামো বা প্রচন্ড প্রেসারে, তুমি কিন্তু ডিহাইড্রেটেড হয়ে যাবা। ব্রেইন কিন্তু প্রচন্ড প্রেসারে বেসিক্যালি পুরো বডি প্রচুর পানি খরচ করে, তুমি ডিহাইড্রেটেড হয়ে যাবা, সেটার জন্য তুমি পানির একটা বোতল রাখো। বাট এক্সাম হলে খুব সাবধান, আমি এক্সাম হলে বেশি পানি খাওয়া রেকমেন্ড করি না। তুমি প্রতি 20 মিনিটে জাস্ট একটা একটা করে সিপ নিবা, যাচ্ছি 20 ml, 30 ml বা 50 ml, বা ওভারঅল 3 ঘন্টায় তুমি মেক শিওর করবা তুমি যাতে 150 ml থেকে 200 ml পানি খাও, এর বেশি যাতে না খাও, তাইলে তোমাকে এক্সামের মাঝখানে ওয়াশরুমে যাইতে হবে না। বুঝছো, শুরুতে একটা সিপ নাও 50 ml এর, দেন 30 মিনিট পর আরেকটা 50 ml এর সিপ নাও, এইভাবে তুমি হচ্ছে 3 ঘন্টায় বেসিক্যালি 6টা সিপ নিতে পারো। ঠিক আছে, 250 ml এর বেশি যাতে না আছে। ঠিক আছে, বা 300 ml। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, অনেকের কিন্তু নানান ধরনের মেডিকেল কমপ্লিকেশন থাকে, হেলথ কমপ্লিকেশন থাকে। যেমন আমার ক্ষেত্রে যেটা হয়, আমি এক্সাম হলে এই যে 3 ঘন্টা বসে থাকি, আমি প্রচুর কোল্ড শাওয়ার নেই প্রোডাক্টিভ থাকার জন্য। সো আমার দেখা যায় যে আমার নাক বন্ধ হয়ে যায় বা আমার অ্যালার্জিক রিয়েকশনটা অনেক বেশি হয়। আমি অলওয়েজ সাথে ড্যাসোডিন রাখি, একটা হচ্ছে অ্যান্টি অ্যালার্জেন, আর হচ্ছে নাক বন্ধ হয়ে গেলে আহ, যাতে আবার স্বাভাবিক করতে পারি একটা ড্রপ রাখি, কি আফরিন না রাইনেক্স না কি জানি নাম, আমার মনে নাই, ওইটা আসে আমার সামনে এখানে, এই যে এটা আমার অলওয়েজ আমার সামনে থাকে, আমার হাতে নিচে থাকে। সরি, মাইকটা পড়ে গেছে। So, এটা অলওয়েজ আমার হাতের কাছেই থাকে। সো এটা তোমাকে মনে করাই দেওয়া, কারণ এত পরিশ্রম করে এইচএসসি এক্সাম হলে বসতেছো, যদি এক্সাম হলে নাক বন্ধ হয়ে থাকে, যদি তোমার অ্যালার্জিক রিয়াকশন হয় অথবা আদার হেলথ কমপ্লিকেশনস হয়, তুমি কিন্তু সম্পূর্ণ আউটপুট দিয়ে আসতে পারবে না। কাজেই যেই সমস্যা হইতে পারে সেটা আগে থেকে প্রেডিক্ট করে যে মেডিসিনসগুলো তোমার রেগুলার লাগে তোমার পার্সে রেখা দাও। বুঝছো, অল্প কিছু মেডিসিন রেখা দাও, সো দ্যাট যদি কোনো কমপ্লিকেশনস হয় তুমি যাতে ইনস্ট্যান্ট খাইতে পারো। ওকে, আচ্ছা, ডান। তাহলে এই হচ্ছে এক্সাম কিট বক্সের চেকলিস্ট। আই হোপ তুমি এটা লিখে নিছো অ্যান্ড এখনই রাইট নাও ধরে ধরে প্রতিটা জিনিস তোমার কিট বক্সে ঢুকাও, তোমার ফাইলে ঢুকাও। ঠিক আছে, এইটা ঢুকায়া দেন আমরা হচ্ছে আমাদের এক্সামের আগের রাতের অ্যাকচুয়াল যে ফাইনাল পড়াটা এটা শুরু করবো। সেটা কি হবে? ফাইনাল চিটশিট গো থ্রু করা। ফাইনাল চিটশিট গো থ্রু করার জন্য তোমার কেমন সময় দেওয়া উচিত?
3 থেকে 4 ঘন্টা বা ম্যাক্সিমাম 5 ঘন্টা, ঠিক আছে, এর বেশি লাগবে না। ওকে, এই ফাইনাল চিটশিট বলতে অ্যাকচুয়ালি আমি কি বোঝাচ্ছি, এক একটা এক্সামের জন্য চিটশিট এক এক রকম হবে। নেক্সট যেহেতু বাংলা এক্সাম, সো আমি তোমাকে বাংলার চিটশিটটা বলতেছি। ওকে, বাকি এক্সামগুলোর আগে আমি যে ভিডিও দিব ওখানে ওই এক্সামের চিটশিট কি হবে, যেটা এক্সামের আগের রাতে দেখা উচিত, সেটা আমি খুব প্রেসাইসলি তোমাদেরকে বলে দিব। বাংলার ক্ষেত্রে চিটশিট হচ্ছে বোর্ড এমসিকিউ, বোর্ড এমসিকিউ। ওকে, তুমি যদি বাংলা প্রতিটা গদ্য পদ্য নাটক উপন্যাসের জাস্ট বোর্ডের এমসিকিউ গুলো জাস্ট আর একটা বার গো থ্রু করে যেতে পারো, এমসিকিউ তো কাভার হইলই, সাথে তোমার কখ কাভার হয়ে যাচ্ছে, কারণ কখ এমসিকিউ থেকে আসে, তাই না? এমসিকিউ পারলে কখ পারা যায়। এমসিকিউ তে সব আসে, জ্ঞানমূলক কোশ্চেন আসে, অনুধাবনমূলক কোশ্চেন আসে, প্রয়োগমূলক কোশ্চেন আসে, উচ্চতর দক্ষতামূলক কোশ্চেন আসে, সবকিছু আসে। তো কাজে এমসিকিউ যদি সুন্দর করে আরেকবার গোত্র করতে পারো, তোমার ক খ গ ঘ এভরিথিং কাভার। গ ঘ এর যে প্রথম পার্টটা, গ এর প্রথম পার্টটা কি, জ্ঞানমূলক। ঘ এর প্রথম পার্টটা কি, জ্ঞানমূলক। ওটাও কিন্তু এমসিকিউ তে কাভার হয়ে যাচ্ছে। কাজেই তুমি যদি জাস্ট এমসিকিউ তে ফোকাস করো এক্সামের আগের রাতে, তোমার কিন্তু ক খ গ ঘ এভরিথিং এর প্রিপারেশন কিন্তু আরেকবার কাভার হয়ে যাচ্ছে। তোমার যদি গদ্য পদ্য নাটক উপন্যাস যদি রিডিং নাও দেওয়া থাকে, স্টিল তুমি যদি জাস্ট এমসিকিউ গুলা, বোর্ডের এমসিকিউ গুলো একবার ব্যাখ্যা দেখে দেখে জাস্ট রিডিংও যদি পড়ে যাও, আমি রিডিং পড়া হচ্ছে সেকেন্ডে রেকমেন্ড করবো, শুরুতে আমি রেকমেন্ড করবো অ্যাক্টিভ রিকলিং করা। অ্যাক্টিভ রিকলিং কি সেটা আমি বলতেছি, বাট যদি তুমি ধরো গদ্যপদ্য নাটক উপন্যাস তুমি পড়ো নাই, পড়ার সুযোগ পাও নাই, জাস্ট যদি তুমি এমসিকিউ গুলো জাস্ট একবার থমসে রিডিং দিয়ে যাও, তাহলে দেখবা নেক্সট 24 আওয়ার্স অনেক কিছু মনে আছে, ওখান থেকে অনেক কিছু সিমিলার জিনিস দিয়ে দিবে। বুঝছো, বাংলার ক্ষেত্রে হুবহু রিপিটটা একটু কম হয়, কিছু জিনিস হুবহু রিপিট হয়, বাট অনেক জিনিস হুবহু দিয়ে দেয়, আবার অনেক জিনিস সিমিলার দিয়ে দেয়। বুঝছো, সো তুমি যদি এমসিকিউটা ভালো করে কভার করো, বাংলা এক্সামে কিন্তু সবাই সবার আগে ধরা খায় খায় এমসিকিউতে। এন্ড এক্সামটা শুরুও হয় কি দিয়ে, এমসিকিউ দিয়ে। এমসিকিউতে যদি কোনো কারণে খারাপ হয়ে যায়, তুমি কিন্তু সিকিউতে একটা কি ডাউন খাবা, তুমি কিন্তু ব্যাটার পারফর্ম করতে পারবে না। দ্যাটস ওয়াই তোমার উচিত হবে এক্সামের আগের রাতটাতে 3 থেকে 5 ঘন্টার একটা টাইম নিয়ে এমসিকিউ আবার প্রতিটা গদ্য পদ্য নাটক উপন্যাস আবার একটা রাউন্ড দেওয়া। এমসিকিউ কভার হইলে ক খ গ ঘ কভার হচ্ছে, এক্সাম হলের প্রথম 30 মিনিটের পারফরমেন্সও সলিড হবে ইনশাল্লাহ। অ্যান্ড সেই খুশিতে নেক্সট সিকিউ আমি বেটার অ্যান্সার করতে পারবো, কারণ ক খ গ ঘের জ্ঞানমূলক অংশ তো বেসিক্যালি এমসিকিউ থেকে কভার হয়ে যাচ্ছে, তাই না? সো এই বোর্ডের এমসিকিউ আমি এখন কেমনে দেখব, কেমনে গোত্র করবো, খুবই দ্রুত আগাইতে হবে, কারণ 3 থেকে 5 ঘন্টা সময়ের মধ্যে তোমাকে প্রতিটা বোর্ডের এমসিকিউ কভার করতে হবে, প্রতিটা গদ্যপদ্য নাটক উপন্যাস। তুমি একটা এমসিকিউ ধরো, উত্তরটা থাকো, অপশনটা দেখে উত্তরটা মনে করার চেষ্টা করো, অ্যাক্টিভ রেকর্ডিং করো। মনে পড়লে আলহামদুলিল্লাহ ভালো, ব্যাখ্যাটা দেখে নেক্সটে চলে যাও, ঠিক আছে? আর যদি মনে না পড়ে, বয়ে যাওয়ার দরকার নাই, কোথাও যাওয়ার দরকার নাই, সময় নষ্ট করার দরকার নেই, উত্তরটা দেখো, ব্যাখ্যাটা পড়ো, পড়ে আবার হাত দিয়ে ঢাকো, ঢাকা এবার না দেখা উত্তরটা কারেক্ট করার চেষ্টা করো, এবার তো কারেক্ট হবেই, ব্যাস নেক্সটে চলে যাও। যদি না পারো, না বুঝো, এটাতে সময় নষ্ট করো না, জাস্ট ধুমসে সামনে আগাই যাও। কোনো একটা কোশ্চেনের অ্যান্সার কোনোভাবেই মাথায় সেভ করতে পারতেছো না, ব্রেনে ক্লিক করাইতে পারতেছো না, বা সেন্স মেক করাইতে পারতেছো না, ওইটা রিয়েল লাইফের কোনো একটা ভালো স্মৃতি, মন্দ স্মৃতি, খারাপ স্মৃতির সাথে, বা কোনো একটা গালি বা হ্যান ত্যান কিছু একটার সাথে কানেক্ট করে, বুঝছো, যেইটা দিয়ে তোমার মনে থাকে ওইটার সাথে কানেক্ট করে ওটা কোনো রকম মনে রেখে দিবা, 24 ঘন্টা মনে থাকবে। বুঝছো, এটা তো তোমাকে 24 দিন মনে রাখতে হবে না, তাই না? ডান, তাহলে এমসিকিউ কেমনে পড়বে বলে দিলাম। তাইলে এক্সামের আগের রাতের ফাইনাল বাংলা এক্সামের জন্য ফাইনাল চিটশিট কি, বোর্ডের প্রতিটা এমসিকিউ ব্যাখ্যা সহ। তোমার হাতে যে বইটা আসে, আমি রেকমেন্ড করবো রয়্যাল। ওকে, রয়্যালে বোর্ডের মোটামুটি 2015 থেকে একদম 24 পর্যন্ত দেওয়া থাকে, প্রতিটা এমসিকিউ ব্যাখ্যা সহ সুন্দর করে সলভ করে যাও, দেখবা এমসিকিউ ম্যাক্সিমাম সিমিলার আসছে, অনেক কিছু রিপিট চলে আসবে। বুঝছো, এটা করলেই হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, ডান। এরপরে নেক্সট যেটাতে ফোকাস করা উচিত সেটা হচ্ছে, তুমি যে এই যে 3 থেকে 5 ঘন্টা যে পড়বা, এই 3 থেকে 5 ঘন্টা যদি টানা পড়ো, তাহলে কিন্তু তোমার পড়াটা ইফেক্টিভ হবে না, তোমাকে মাঝখানে ছোট ছোট ব্রেক নিতে হবে। তুমি 25 মিনিট ঘুমসে পড়ো, দুনিয়া থেকে টোটালি ডিসকানেক্টেড হয়ে যাও, ফোন টোন সব দূরে রেখে আসো, মাথায় কিছু একটা আসলে কোথাও লেখা রাখো, দেন 25 মিনিটস পর 5 মিনিটের ছোট্ট একটা ব্রেক নাও। এই 5 মিনিটের ছোট্ট ব্রেকে তুমি কি করতে পারো, 5 মিনিটের ছোট্ট ব্রেকে তুমি 1 মিনিট ব্রিদিং করতে পারো।
1 মিনিট কষ্ট হলে 30 সেকেন্ড করো। এই টেকনিকগুলো বেসিক্যালি যে আমি যে তোমাকে রেকমেন্ড করতেছি, যে মুখে কথা আটকাচ্ছে, খুব দ্রুত আগাইতে যাচ্ছি, আস্তে ধীরে বলি। এই টেকনিকগুলা আমি রেগুলার বেসিসে প্র্যাকটিস করি, সেই জন্য যে তোমাকে রেকমেন্ড করতেছি বা আমি উপকৃত হয়েছি সেই জন্য যে রেকমেন্ড করতেছি তা না। এগুলো আমি রিসেন্টলি ডক্টর অ্যান্ড্রু ভার্মেন নামে একজন খুব পপুলার ইউটিউবার আসেন, উনি এই জিনিসপত্রগুলো নিয়ে ভিডিও বানান, নিউরো সায়েন্স, পড়াশোনার পেছনে নিউরো সায়েন্স কি, পড়াশোনা আরো বেটার কেমনে করেছে। উনি বলছেন যে পড়াশোনার মাঝখানে 25 মিনিটস পড়ার পর 5 মিনিটস ব্রেক নিয়ে 30 সেকেন্ড অথবা 1 মিনিট ডিপ ব্রিদিং করলে নেক্সট 25 মিনিট আবার বেটার পড়া যায়। তাহলে এই ছোট ছোট ব্রেকগুলোর মাঝে আমি কিন্তু তোমাকে দেখাই দিচ্ছি ব্রিদিং কেমনে করবা, ঠিক আছে? উনিও ওনার কোনো একটা শর্টসে প্রবলি আপনি দেখাইছিলেন, আমি পুরোটা অ্যাকচুয়ালি কপি মারা দিলাম। আচ্ছা হোয়াট এভার, ক্রেডিট ওনার, অনেক কাজ করে, ঠিক আছে? এই 5 মিনিটে তুমি একটু নাকে মুখে পানির ঝাপটা দিতে পারো বা ওজু করতে পারো, তুমি একটু পানি খাইতে পারো, তুমি একটু হচ্ছে স্কোয়াট দিতে পারো বা জাম্পিং জ্যাক দিতে পারো, 30 সেকেন্ড করে 1 মিনিট করে। টোটাল ব্রেকটা 5 মিনিটের অর্গানিক ব্রেক হইতে হবে, বুঝছো? অথবা তুমি 1 মিনিট লম্বা হয়ে বিছানায় শুয়ে একটা পাওয়ার ন্যাপ নাও। সোজা বাংলা কথায় এই 5 মিনিট তোমাকে হয় ব্রিদিং করতে হবে, আর না হয় 1 মিনিট তুমি লম্বা হয়ে শুয়ে তোমাকে একটা পাওয়ার ন্যাপ নিতে হবে, অথবা 1 মিনিট তোমাকে একটু এক্সারসাইজ করতে হবে, অ্যারোবিক করতে পারো। অ্যারোবিক মিন্স হচ্ছে তুমি জাম্পিং জ্যাক দিতে পারো, ইউটিউবে সার্চ করে দেখো জাম্পিং জ্যাক কি, অথবা স্কোয়াট দিতে পারো, অথবা 3টা পুশ আপ দাও। 3টা পুশ আপ দিতে তো কোনো সমস্যা নেই, তাই না? 3টা পুশ আপ মেয়ে ছেলে সবাই দিতে পারে, এটা দাও। অথবা নাকে মুখে মুখে পানি দাও, অথবা অজু করে আসো। এই হচ্ছে 5 মিনিট ব্রেক। 5 মিনিট ব্রেক নিয়ে আবার যখন 25 মিনিটের জন্য তুমি ব্যাক আসবা, তুমি তখন দেখবা তুমি টোটালি রিচার্জড, তুমি এখন ব্যাটার ফোকাস করতে পারতেছো, তোমার ফুল এনার্জি আবার ব্যাক আসছে। আবার 25 মিনিট ধুমসে পড়ো, মেক শিওর ইউ ডাই, দেন আবার 5 মিনিটসের রিচার্জিং ব্রেক। ব্রেকে কি করবা আবার বলি, খুব ইম্পর্টেন্ট, ব্রেকস আর এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। পানি খাও, অথবা ব্রিদিং করো, অথবা 1 মিনিটের পাওয়ার ন্যাপ নাও, অথবা 1 মিনিট পুশ আপ দাও, জাম্পিং জ্যাক দাও, অথবা হচ্ছে স্কোয়াট দাও। আর জানি কি বলছিলাম, নাকে মুখে পানি দাও, অথবা উঁচু করো, অথবা নামাজ পড়ো, ঠিক আছে? অথবা তোমার ধর্মীয় প্রেয়ার। ওকে, না ব্রেক্স নিয়ে বলে ফেললাম। আর হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট, তুমি যখনই সন্ধ্যাবেলা পড়া শুরু করো না কেন, বা এক্সামের আগের রাতে যখনই পড়াটা শুরু করতেছো না কেন, রাতে তোমাকে মাস্ট অন্তত 4 ঘন্টার একটা ডিপ স্লিপ দিতে হবে, ঠিক আছে? অন্তত 4 ঘন্টা। 4 ঘন্টার নিচে যদি নামে, তোমার এক্সাম হলের পারফরমেন্স অসম্ভব বাজেভাবে ড্রপ করবে, বুঝছো? 4 ঘন্টার নিচে কোনোভাবে কমানো যাবে না। বাট রেকমেন্ডেড হচ্ছে, আমি এখানে লিখে রাখছি, রেকমেন্ডেড হচ্ছে 6 ঘন্টা। এখন তুমি যখনই ঘুমাইতে যাও, তুমি যদি রাত 12টায় ঘুমাইতে যাও, তুমি 4টা পর্যন্ত ঘুমাইতে পারো, তোমার যদি অনেক পড়া বাকি থাকে, বা তুমি যদি আরো বেশি পড়তে চাও 12টা থেকে 4টা, অথবা তুমি যদি রাত 2টায় পড়তে চাও 2টা থেকে 8টা, ঠিক আছে? এর কমানো যাবে না। আর রাত 2টার পরে কোনোভাবেই যাও না। রাত 2টার পরে যদি তুমি যাও, তুমি যদি কোনো কারণে একটু ঘুমাও, তোমার কিন্তু ঘুম থেকে উঠতে অনেক সমস্যা হবে, তুমি কিন্তু এক্সাম হলে যাওয়ার জন্য ইনাফ টাইম পাবা না। তখন কিন্তু এক্সাম হলে দৌড়ায় যাইতে হবে। এক্সাম হলে দৌড়ায় যে দেখবা যে পারফরমেন্স খারাপ করে ফেলছে, বুঝছো? এটা করা যাবে না। 12টায় ঘুমাইলে 4টায় জাগো, 2টায় ঘুমাইলে 8টায় জাগো। 4 ঘন্টার কম ঘুমানো যাবে না। বাট যদি কারোর পড়া অনেক গোছানো থাকে, তুমি যদি কনফিডেন্ট ফিল করো, তুমি যদি স্যাটিসফাইড ফিল করো নিজের সাথে, তাইলে 6 ঘন্টা ঘুমাও। ওকে, 12টা থেকে 6টা রেকমেন্ডেড। ওকে, 2টা থেকে 8টা তো অ্যাকচুয়ালি কয় ঘন্টা হয়? 2টা থেকে 8টা 6 ঘন্টা হয় বেসিক্যালি। আবার রিক্যাপ করি, যদি পড়া অগোছানো থাকে 4 ঘন্টা ঘুমাও, এর কম ভুলেও যাও না। 12টা থেকে 4টা অথবা 2টা থেকে 6টা, ঠিক আছে? আর যদি তোমার সবকিছু গোছানো থাকে, 12টা থেকে 6টা অথবা 2টা থেকে 8টা, এটা রেকমেন্ডেড। ওকে, 6 ঘন্টার একটা ডিপ স্লিপ যদি দিতে পারো, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। তুমি ঘুমাইলে দেখবা এক্সামের আগের রাতে বা আগের দিনে পড়ো নাই এমন অনেক কিছুই এক্সাম হলে তোমার মনে পড়তেছে, যেটা কিনা তুমি আজকে থেকে 2 মাস আগে পড়ছিলা বা 3 মাস আগে পড়ছিলা, বুঝছো? ঘুমাইলে আমাদের নিউরনস গুলা আগের ইনফরমেশন বেটার রিকল করতে পারে এক্সাম হলে, ঠিক আছে? আবারও বলি, স্লিপ ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। অ্যাটলিস্ট 4 ঘন্টা ঘুমাইতে হবে, 6 ঘন্টা রেকমেন্ডেড, ঠিক আছে? পড়া যদি শেষ নাও করতে পারো, তাও এই ঘুমটা দিয়ে যাবে, নয়তো কিন্তু পারফরমেন্স ড্রপ করবে, এটা মাথায় রেখো। ওকে, আচ্ছা, এখানে একটা ফাইনাল চেকলিস্টে একটা বাংলার জন্য একটা বোনাস একটা প্ল্যান বলি তোমাদেরকে। সেটা হচ্ছে, তোমাদের লেখক পরিচিতি আসে না?
লেখক পরিচিতি, তারপর হচ্ছে পাঠ পরিচিতি আসে। সেই লেখক পরিচিতি এবং পাঠ পরিচিতি যদি একটু অ্যানালাইজ করে যেতে পারো, ওখান থেকে অন্তত 5 নাম্বারের তোমরা এমসিকিউ কিংবা ক পাবা। বুঝছো? এটা কেমনে অ্যানালাইজ করতে পারো, এটা নিয়ে আমার ছোট্ট একটা শর্টস আসে। হ্যাঁ, ওই শর্টসটার লিঙ্ক আমি কমেন্টে এবং ডেসক্রিপশনে দিয়ে দিব। এটা করতে তোমাদের 30 মিনিট লাগবে। এটা যদি এক্সামের আগের রাতে করতে পারো, বুঝছো, তাইলে তুমি দেখবা 5 নাম্বার নিশ্চিত শিওর করতে পারতেছো। তাহলে জিনিসটা কি, লেখক পরিচিতি এবং পাঠ পরিচিতির একটা চার্ট ক্রিয়েট করা। সেটা কেমনে করতে হয়, লিঙ্ক আমি কমেন্টে ডেসক্রিপশনে দিয়ে দেব। ঠিক আছে? তাহলে এই হচ্ছে দ্য নাইট বিফোর এক্সামের প্ল্যান। এটা প্রতি এক্সামের আগে রিপিট করতে হবে। এক্সাম কিট বক্স প্রতি এক্সামের আগে সন্ধ্যায় চেক করতে হবে। ফাইনাল চিটশিট এক একটা এক্সামের জন্য এক এক রকম হবে, সেটা কি আমি বলে দিব। বাংলাটা বলে দিলাম, এটা এক্সিকিউট করে ফেলো। এক্সামের আগের রাতে যখন 3 থেকে 5 ঘন্টার জন্য পড়বা, বা যখনই তুমি পড়তেছো, ছোট ছোট ব্রেক না, 25 মিনিট পর 5 মিনিটসের ব্রেক। অ্যান্ড এক্সামের আগের রাতে তো অবশ্যই, বাকি রাতগুলোতেও রাতে যেন অন্তত 4 ঘন্টা, রেকমেন্ডেড হচ্ছে 6 ঘন্টার যাতে ঘুম হয়। ঠিক আছে? যখন এক্সাম থাকবে না তখন 7 ঘন্টা কিংবা 8 ঘন্টা ঘুমাও, বাট এর বেশি ঘুমাও না। ঠিক আছে? এক্সামের আগের রাতে 8 ঘন্টা ঘুমানোর দরকার নেই, 6 ঘন্টা ঘুমাও। ঠিক আছে? ডান। ওকে, আমরা এবার নেক্সট পয়েন্টে যাই। ওকে, তো আমি ধরে নিচ্ছি তুমি এক্সাম হলে যাওয়ার আগের রাতটা প্রপারলি ইউটিলাইজ করার জন্য যা যা করা দরকার এগুলো বুঝে গেছো এবং এগুলো করা শুরু করে দিছো। এইবারে সকালবেলা ঘুম থেকে জাগলাম, এক্সাম হলে যাওয়ার আগের সময়টুকুতে কি কি করা দরকার বিফোর গোয়িং টু দ্য এক্সাম, এই প্রতিটা জিনিস খুব মনোযোগ দিয়ে শোনো। এইগুলো যদি ঠিকমতো না করো, তাইলেও কিন্তু এক্সামের আগের রাতে যতই বেটার প্রিপারেশন নাও, এক্সাম হলে কিন্তু তোমার পারফরমেন্স কিন্তু ড্রপ করতে পারে। ঠিক আছে? তো এটা বিস্তারিততে যাওয়ার আগে তোমাদেরকে আমি একটু বলে নেই, সেটা হচ্ছে আমি এই এইচএসসি 25 ব্যাচের জন্য তোমাদের জন্য একটা লাস্ট ফাইট সাপোর্ট সিস্টেম ডেভেলপ করেছি। সেটা কোথায়? সেটা হচ্ছে একটা ফেসবুক গ্রুপে এবং একটা টেলিগ্রাম গ্রুপে। বুঝছো? এই ফেসবুক গ্রুপের লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কমেন্ট ডেসক্রিপশনে দেওয়া আছে। ওখান থেকে তুমি ওই ফেসবুক গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে যদি জয়েন করে ফেলো, আমি একটু লিখে দেখাই। ফেসবুক গ্রুপে তুমি লাইভ সাপোর্ট পাবা, কমেন্টে এনি কোশ্চেন করতে পারবা, অথবা এই ভিডিওর নিচে তুমি যত কমেন্ট করবা, তোমার যত সমস্যা, প্রতিটা সমস্যার উত্তর আমি দিব, আমি নিজে দিব। ভিডিও রেকর্ড করে হোক, অথবা মুখে হোক, অথবা লিখে হোক, যেমনি হোক উত্তর দিব। তুমি এই ফেসবুক গ্রুপটাতে লাইভ সাপোর্ট পাবা। ঠিক আছে? বা তোমরা যদি অনেক বেশি রিকোয়েস্ট করো, সেক্ষেত্রে আমি লাইভে এসে তোমাদের প্রবলেমগুলোর কথা শুনতে পারি। ঠিক আছে? লাস্ট মোমেন্টে যাতে তোমরা তোমাদের ম্যাক্সিমাম পটেনশিয়ালটুকু রিচ করতে পারো। ঠিক আছে? আর এই টেলিগ্রাম গ্রুপটাতে বেসিক্যালি হচ্ছে তোমরা যদি নিজেদের সাথে ডিসকাশনস করতে চাও, কোনো সাজেশন শেয়ার করতে চাও, সেগুলো আমি ওখানে দিয়ে দিব। প্রতিটা এক্সামের আগের চিট শিটগুলা, তারপর হচ্ছে লাস্ট নাইটের যে এক্সিকিউশন প্ল্যান, এক্সাম হলে যাওয়ার আগে সকালের এক্সিকিউশন প্ল্যান, তারপর হচ্ছে প্রতিটা সাবজেক্টের জন্য গোছানো লাস্ট মোমেন্টের সাজেশন, এই জিনিসপত্রগুলো হচ্ছে আমি টেলিগ্রাম গ্রুপটাতে দিয়ে দিব। প্লাস তোমরা যদি নিজেরা ডিসকাস করতে চাও, সেটা টেলিগ্রাম গ্রুপটাতে করতে পারবা। তাইলে এই লাস্ট ফাইট সাপোর্ট সিস্টেমে যদি তুমি হচ্ছে কানেক্টেড থাকতে চাও, কি করতে হবে? কমেন্ট ডেসক্রিপশনে থাকা ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে। আমি ক্লিয়ার করে নেই, তোমাদেরকে নিয়ে আমার অন্য কোনো বিজনেস অথবা তোমাদেরকে দিয়ে টাকা বানানোর আমার কোনো প্ল্যান নাই। আমার পারপাস একটাই, সেটা হচ্ছে তোমাদেরকে একসাথে করা, একসাথে কানেক্টেড রাখা, অ্যান্ড হচ্ছে তোমাদেরকে গাইড করার থ্রুতে আমি যাতে আরো একজন বেটার পারসন হইতে পারি সেটা নিশ্চিত করা। বুঝছো? আর হচ্ছে আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ফিটনেস নিয়ে বেশ কিছু স্টার্টআপসের প্ল্যান আসে। সো ওই স্টার্টআপসগুলোতে আমি যে প্রোডাক্টগুলো লঞ্চ করব, সেইগুলো হয়তো তোমাদের এই গ্রুপগুলোতে আমি মার্কেটিং করতে পারি। সেটা, বাট আমি তোমাদের এডুকেশন, পড়াশোনা, এগুলো নিয়ে কোনো বিজনেস বা প্রফিট করার আমার কোনো প্ল্যান নাই। যদি কিছু করিও সেটা নন প্রফিট হবে। ঠিক আছে? সো আমি আগে থেকে ক্লিয়ার করে নিলাম, তোমাদেরকে মুরগি হিসেবে ইউজ করে টাকা কামানোর আমার কোনো প্ল্যান নাই। বুঝছো? তোমাদেরকে একসাথে করা, কাইন্ড অফ ওই যে 1 নম্বর জিনিস, জুলাই আন্দোলনের পরে আমার মনে হলো এই শিক্ষার্থীরা এই দেশের সবকিছু, যেখানে মীর মুগ্ধ ভাইয়া পানি বিলাইতে যে জীবন দিয়ে দিতে পারেন, সেখানে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য যদি আমার প্রতিদিনের গেম খেলার সময়টুকু, বিকেলে আড্ডা দেওয়ার সময়টুকু যদি আমাকে স্যাক্রিফাইস করে এদের পড়াশোনায়
কাজে আসবে এমন কিছু যদি আমি করতে পারি, তাহলে আমার কোনো সমস্যা নাই, আমি আরো বেটার ফিল করবো। যদি সেই আমার স্পেয়ার টাইমগুলো আমি যদি স্যাক্রিফাইস করে দিই, আমার কোনো সমস্যা নাই। যেখানে মুগ্ধ ভাইয়া বেসিক্যালি নিজের লাইফটা স্যাক্রিফাইস করে দিতে পারছেন, আবু সাইদ ভাইয়া একদম 2 হাত ছড়াই দিয়ে নিজের লাইফটা দিয়ে দিতে পারছেন। সো সেখানে বেসিক্যালি আমার লাইফ থেকে একটু একটু করে সময় যদি তোমাদেরকে দিতে পারি, আমার বেসিক্যালি আমার মনে হবে যে আমি কিছু একটা করলাম এই জুলাই আপরাইজিং এর পরে, দেশের জন্য কিছু একটা করলাম, বুঝছো? আর তোমরাই তো আমাদের সবকিছু, তাই না? ওকে, ডান। তাহলে এগুলো সবকিছু লিঙ্ক দেওয়া থাকবে। আর আরেকটা জিনিস হচ্ছে এখানে বলে নেই, সেটা হচ্ছে এই যে এক্সামের আগের রাতে কেমনে তোমার এক্সাম হলের পটেনশিয়ালটুকু ম্যাক্সিমাইজ করবা, বা এক্সাম হলে কেমনে সর্বোচ্চ পারফরমেন্স করে আসবা, সেটা করার জন্য আমি এই যে যা যা বলতেছি, এই ভিডিওটা কিন্তু তোমার প্রতিটা ফ্রেন্ডের জন্য অসম্ভব রকমের হেল্পফুল। তুমি যদি তোমার ক্লাসমেট অথবা ফ্রেন্ডস সবাইকে যদি এই ভিডিওটা ইনবক্সে পাঠায় সেটার স্ক্রিনশট যদি এই এই ভিডিওটার ফেসবুক লিঙ্কটা দেওয়া থাকবে, ওখানে যদি কমেন্ট করো, হ্যাঁ, তুমি যে তোমার বন্ধুকে এই অত্যন্ত হেল্পফুল ভিডিওটা পাঠাইছো, অথবা তুমি যদি এই ভিডিওটার ফেসবুক ভার্সনের কমেন্টে গিয়ে তোমার বন্ধুদেরকে মেনশন দাও, জাস্ট ওই কয়জন মানুষকে আমি আলাদা আমার একটা ডেডিকেটেড মেন্টরিং গ্রুপে নিয়ে আসবো টেলিগ্রামের। ওখানে তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারবা ফোনে, উইকে একদিন 30 মিনিট তোমাদেরকে আমি সরাসরি কথা বলে বাকি এক্সামগুলোর আগে গাইড করবো, ঠিক আছে? ওকে, সো এটা বেসিক্যালি তোমরা বলতে পারো যে ভাই আপনি কে অ্যাকচুয়ালি সাপোর্ট করেন। তোমরা যারা এসএসসি 23 ব্যাচ ছিল তোমরা জানো অ্যাকচুয়ালি আমি কে, সো আমি সেটা নিয়ে বিস্তারিত হতে না চাই। ওকে, ডান। তাহলে আমরা হচ্ছে এবার এক্সাম হল হ্যাক্সে চলে যাই। সরি, তার আগে বিফোর গোয়িং টু দ্য এক্সাম হল, সকালবেলা যখন তুমি ঘুম থেকে জাগতেছো, তখন তুমি যাতে এক্সাম হলে যাওয়ার আগে এনার্জেটিক থাকে, আবারও যাতে আরেকটা চিট শিট এক্সিকিউট করতে পারো, সেটার জন্য একটু নিজেকে এনার্জাইজ করে নিতে হবে। প্লাস এক্সাম হলে যাতে তুমি এনার্জেটিক থাকতে পারো, সেটার জন্য তোমার নিজেকে একটু এনার্জাইজ করে নিতে হবে। সেটা তুমি কেমনে করতে পারো? নাম্বার ওয়ান থিং, তো এটা আমি একটু ধরে ধরে বলি। নাম্বার ওয়ান থিং, তুমি ঘুম থেকে জাগার সাথে সাথে, তুমি 6টায় জাগো, 4টায় জাগো, যখনই জাগো না কেন, সাথে সাথে তুমি 2 গ্লাস পানি খাবা, ঠিক আছে? 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ, ফ্রেশ হয়ে সাথে সাথে তুমি যদি মুসলিম হও, তুমি অজু করে সাথে সাথে নামাজ পড়ে ফেলবা, ঠিক আছে? আর যদি তুমি অন্য ধর্মাবলম্বী হও, তোমার প্রেয়ারটুকু শেষ করে ফেলবা, ঠিক আছে? এটা করার পর দেন হচ্ছে তোমার উচিত হবে এবার কোথায় আসা? ফাইনাল এক্সাম হলে যাওয়ার আগের চিট শিট এক্সিকিউশনে। এটা আমি তোমাকে বলতেছি, আমি আবারও বলি, জাস্ট রাইট আফটার ওয়েকিং আপ তোমাকে মাস্ট 2 গ্লাস পানি খাইতে হবে, ফ্রেশ হয়ে অজু করে পসিবল হলে একটা শাওয়ার নাও, কোল্ড শাওয়ার নাও। তোমার পারফরমেন্স অসম্ভব রকমের ইনক্রিজ করবে, বুঝছো? আমি এটার রেফারেন্স না হয় কমেন্টে দিয়ে দিব না, ঠিক আছে? তুমি দেখে নিও, ঠিক আছে? একটা কোল্ড শাওয়ার নিয়ে নামাজ পড়ে প্রেয়ার্স, তুমি যদি অন্য ধর্মাবলম্বী হও, প্রেয়ার্সটা কমপ্লিট করে দেন তুমি তোমার সকালের এক্সাম হলে যাওয়ার আগের চিটশিট এক্সিকিউশনে বসো। ওকে, বাকি এক্সামগুলোর আগে আমি ওই ভিডিওতে বলে দিব ওই এক্সামের চিটশিট কি হবে। বাট এই বাংলা এক্সামের আগে অ্যাকচুয়ালি তোমার চিটশিট হচ্ছে বোর্ডের কখ, বোর্ডের কখ, বুঝছো? বোর্ডের কখ সিকিউতে পরে আসতেছি। তুমি যদি এবার প্রতিটা গদ্য পদ্য নাটক উপন্যাসের জাস্ট বোর্ডের কখগুলো একবার একটু দেখে ফেলো অ্যাক্টিভ রিকলিং মেথডে, তোমার আগে রিডিং পড়া থাকুক আর না থাকুক, হোয়াট এভার, এখন জাস্ট নেক্সট কয়েক ঘন্টার জন্য মনে রাখার জন্য তোমার অ্যাকচুয়ালি এত বিস্তারিত পড়ার দরকার নেই। তুমি জাস্ট একটা গদ্যে যাও, ওইটার বোর্ডে আসা কখগুলো দেখো, জাস্ট বোর্ডে আসা কোশ্চেনটা পড়ো, উত্তরটা হাত দিয়ে থাকো, মনে করার চেষ্টা করো। মনে পড়লে ভালো, না মনে পড়লে উত্তরটা দেখো, উত্তরটা দেখে হুবহু মুখস্থ করার দরকার নেই, কিওয়ার্ডটুকু ক্যাপচার করো, বুঝছো? কিওয়ার্ডটুকু ক্যাপচার করে এবার হাত দিয়ে ঢেকে কিওয়ার্ডটুকু ঠিক রেখে অ্যান্সারটা নিজের সাথে নিচে বলো, বুঝলে? মিলাও। যদি কিওয়ার্ড ঠিক থাকে, অ্যান্সারটা যদি গাইডে যেমন লেখা আছে ওরকম যদি নাও হয়, সমস্যা নাই, কিওয়ার্ড ঠিক থাকলেই হবে। একবার বলে নেক্সটে চলে যাও। এইভাবে করে প্রতিটা গদ্য পদ্য নাটক উপন্যাসের কখগুলো যদি আরেকটা রাউন্ড দিতে পারো, কতক্ষণ লাগবে? ম্যাক্সিমাম 2 ঘন্টা, 1 ঘন্টাতে পসিবল। এটা যদি করো, দেখো রাতে এমসিকিউ খুব ভালো করে কভার হয়েছে, এমসিকিউ এক্সাম নিশ্চিত ভালো হবে। সকালবেলা এবার কখ কভার করে ফেলতেছো। কখ কভার করা মানে বুঝো, সিকিউতে প্রতিটা সিকিউতে তোমাকে 10-এর মধ্যে 8 দিবে না 9 দিবে নাকি 10 দিবে, এটা কিন্তু টিচার ডিসাইড করে তুমি ক এবং খ কারেক্টলি লিখে আসতে পারতেছো কিনা এটার উপরে। ক এবং খতে যে 3-এ 3 না পায়,
তাকে কিন্তু গ ঘতে ভালো নাম্বার দেয় না। আর ক খতে যে ভালো সে কিন্তু গ এবং ঘ এর জ্ঞানমূলক পার্টি অসম্ভব ভালো করে। কাজেই তোমাকে এখন সকালবেলা ক খতে ফোকাস করতে হবে, বুঝছো? ক খতে যদি ফোকাস করতে পারো, সিকিউর জন্য তুমি একদম নিশ্চিন্ত। তুমি দেখো 7টা সিকিউতে 3 7 21 নাম্বার একদম নিশ্চিত। এই নিশ্চিত নাম্বার যদি তুমি একদম নিশ্চিত করে আসতে পারো, গ ঘতে একটা সিকিউতে টিচার যখন দেখে একটা স্টুডেন্ট ক এবং খ 100% লিখতে পারছে, একদম কারেক্ট, 3-3, সে গ এবং ঘতে অটোমেটিকলি, গতে তাকে 3-2 অটোমেটিকলি দিয়ে দেয়, একটু ভালো লেখলে 3-3 দিয়ে দেয়। আর ঘতে মানে 4-এ তাকে ওখানে 4-3 এমনিতে দিয়ে দেয়, একটু ভালো ভালো লিখলে 4 দিয়ে দেয়, বুঝছো? সো ক খ যদি কারেক্ট হয়, সিকিউতে 8 9 10 পাওয়া কোনো ব্যাপারই না, বুঝছো? এমনিতে 8 পাবা, একটু ভালো লিখলে 9 অথবা 10 পাওয়া যেতে পারো, ঠিক আছে? ওকে, এইখানে একটা বাড়তি জিনিস বলি, যদি একটু সময় পাও, দেখো তুমি যদি এক্সামের আগের রাতে এমসিকিউ প্রিপারেশন ভালো করে নাও, আর এক্সামের হলে যাওয়ার আগে যদি সকালবেলা যদি ক খ গুলো আরেকবার দেখো, জাস্ট বোর্ডের গুলা, তাহলে কিন্তু সিকিউ নিয়ে তোমার আলাদা প্রিপারেশনের দরকার নেই। ক খ এমসিকিউ পারলে সিকিউতে কি আসবে বোঝা যায়। বাট এইবার যেটা করতে পারো সেটা হচ্ছে গদ্য যে কয়টা আসে ওখান থেকে সবগুলা না, সবচেয়ে বিখ্যাত লেখকের যেই 10টা গদ্য আসে, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি যে টপ 10। ওকে, টপ 10 সবচেয়ে বিখ্যাত লেখকের সবগুলা গদ্য না, সবগুলা পদ্য না, 10টা গদ্য পিক করবা, করে ওখানকার বোর্ডে আসা জাস্ট প্রথম 5টা সিকিউ রিডিং দিয়ে যাবা। গ ঘ ক খ দরকার নাই। পদ্মের ক্ষেত্রেও যে কয়টা পদ্য আছে ওখান থেকে সবচেয়ে বিখ্যাত কবির সবচেয়ে সেরা 10টা পদ্য সিলেক্ট করো, করে ওখানকার প্রতিটার প্রথম 5টা বোর্ডের সিকিউ যদি সময় পাও রিডিং দিয়ে যাও। ওই 5টাতে সিকিউটা যে প্যাটার্নে আসছে না তোমার এক্সামে ওভাবে আসবে। একটা গদ্য পদ্যের সিকিউ 4 থেকে 5টা প্যাটার্নের বাইরে হয় না, বুঝছো? আর যদি রয়্যাল থাকে, রয়্যালের টাইপ ওয়াইজ ভাগ করা থাকে, তুমি টাইপ ওয়াইজ ভাগ করাটা দেখা যেতে পারো, ঠিক আছে? এই বোর্ডের ক খ সিকিউ এমসিকিউর জন্য আমি রয়্যাল রেকমেন্ড করতেছি। দ্যাটস ইট। এই দুইটা কাজ যদি তুমি করতে পারো, বোর্ডের ক খ ম্যান্ডেটরি মাস্ট করতে হবে। আর যদি সিকিউ গদ্য পদ্য নাটক উপন্যাস তো দুইটা, ওইটা খুব একটা সমস্যা হবে না, ওইটার প্রথম 5টা দেখে ফেলবা। গদ্য পদ্যের প্রথম প্রথম না টপ 10টার যদি ঠিকমতো করতে পারো, তাহলে থাকবা সিকিউও তুমি ব্যাটার লিখতে পারতেছো, ঠিক আছে? এইবারে আসো হচ্ছে এক্সাম হলে তুমি যে 3 ঘন্টা ব্যাটার পারফর্ম করবা, সেটার জন্য ব্রেকফাস্টটা তোমার কাছে মনে হইতে পারে গুরুত্বপূর্ণ না, বাট এটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, বুঝছো? তুমি সকালবেলা কি পরিমাণ প্রোটিন নিতেছো, তুমি কি পরিমাণ কার্বস নিতেছো, হ্যাঁ, এটার উপর ডিপেন্ড করে, তুমি কি পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট নিতেছো এটার উপর ডিপেন্ড করে এক্সাম হলে তোমার ব্রেইন কতটুকু ব্যাটার ফাংশন করবে, তুমি কতটুকু ব্যাটার রিকল করতে পারবা, তুমি কতটুকু এনার্জেটিক থাকবা, বুঝছো? তো সেটার জন্য তোমার যেটা করা উচিত হবে, ব্রেকফাস্টে আমি এখানে লিখে রাখছি, একটু দেখা বলি। ডিম খাওয়াকে কুসংস্কার বলে, কারোর কথা শুনো না, ডিম খুবই ভালো প্রোটিন। ডিম এবং বাদাম খাও, ব্যাস তোমার প্রোটিন এবং ফ্যাট চলে আসলো। এই দুইটা তোমাকে 3 ঘন্টা এনার্জি ধরে রাখতে হেল্প করবে, বুঝছো? তোমার পেটটা ভরা থাকবে, হ্যাঁ। এগুলো আমি সব রিসার্চ করে চ্যাট জিপিটি হ্যান ত্যান ঘেটে আমি তোমাকে বলতেছি, আমি নিজে থেকে বলতেছি না, বুঝছো? এগুলোর রেফারেন্স যদি দিতে হয় আমি দিয়ে দিব। ওকে, 1 নম্বর জিনিস ডিম এবং কি বাদাম। 2 নম্বর জিনিস, বাদাম যদি না থাকে মাস্ট ডিম, ডিম তো থাকে বাসায়, তাই না? ডিম খাওয়া যাও, ডিম না থাকলে মাছ অথবা মুরগি খাওয়া যাও, ঠিক আছে? গরুর মাংস না খাওয়াটাই বেটার হবে, কারণ গরম। 2 নম্বর জিনিস হচ্ছে পটাশিয়াম আসে এমন ফল, বুঝছো? কলা, কলা। আর যদি বাসায় খেজুর থাকে মাস্ট খেজুর, বাট কলা তো থাকতে পারে বাসায়, তাই না? আনাই নাও, মাস্ট কলা খাওয়া যায়, ঠিক আছে? আর 3 নম্বর জিনিস হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। কফি খাওয়া রেকমেন্ডেড না, কফি খাইলে অনেক বেশি ক্যাফিন থাকে, এক্সাম হলে তুমি তোমার এনার্জি ক্র্যাশ করতে পারে, তুমি অনেক বেশি হচ্ছে কি বলা চলে, তুমি তোমার অনেক বেশি অ্যাংজাইটি ফিল হবে। ব্যাটার হচ্ছে ব্ল্যাক টি অথবা গ্রিন টি। যদি গ্রিন টি খাওয়া যেতে পারো খুবই ব্যাটার হয়, সেক্ষেত্রে চিনি বেশি খাও না, ঠিক আছে? চিনিটা একটু অল্প দাও, অথবা চিনি ছাড়া খাওয়া যায়, বা চিনি দিলে অল্প দাও, ঠিক আছে? গ্রিন টি আর ব্ল্যাক টি। তাহলে এই 3টা জিনিস, ডিম, বাদাম, ডিম মাস্ট, বাদাম অপশনাল, কলা খেজুর, কলা অপশনাল, কলা মাস্ট, খেজুর অপশনাল, আর এদিকে গ্রিন টি রেকমেন্ডেড বাট ব্ল্যাক টি মাস্ট, ঠিক আছে? এটা তোমাকে শার্প রাখবে তোমার ব্রেনকে এক্সাম হলে। ওকে, অ্যান্ড যখন তুমি বের হচ্ছ বাসা থেকে, তখন 1 গ্লাস পানি খেয়ে বের হো, সো দ্যাট এক্সাম হলে গিয়ে তুমি একবার ওয়াশরুম করে নিতে পারো। আর তারপর আর হচ্ছে বেশি পানি খাও না। তারপর শেষ এক্সাম শুরু হলে ওই যে বললাম না, 50 ml করে একটা করে সিপ নিবা, দ্যাটস ইট, প্রতি 30 মিনিটে একটা। এইবারে আসো, ব্রেকফাস্ট হয়ে গেলে তুমি রেডি হয়ে যাও। তোমার যদি পড়ার সময়ও থাকে, পড়া যদি বাকিও থাকে, রেডি হয়ে যাও, পড়া শেষ করবা, তারপর এক্সাম হলে যাবা।
রেডি হবা, তারপর বের হবে, এটা চিন্তা করো না। তোমার যদি পড়া বাকিও থাকে, ধরো তোমার হাতে আরো 3 ঘন্টা সময় বাকি আছে, 2 ঘন্টা সময় বাকি আছে, স্টিল তুমি রেডি হয়ে যাও, ঠিক আছে? তাহলে রেডি হইতে হবে কখন? রেডি হইতে হবে 3 আওয়ার বিফোর। ওকে, রেডি হয়ে যাও। এবার রেডি হয়ে তুমি যদি পড়া বাকি থাকে এবার পড়ো, ঠিক আছে? আচ্ছা, ডান। রেডি হওয়ার পরে তোমার উচিত হবে আবার এক্সামের যে কিক বক্সটা আসে, এটাতে সবকিছু আসে কিনা, প্রথম পার্টে যে চেকলিস্টটা দিয়েছি ওটা ধরে ধরে আবার চেক করা, সবকিছু থাকলে তো আলহামদুলিল্লাহ। এরপর দেন হচ্ছে তুমি যদি পড়া বাকি থাকে ওইটা পড়া ফেলো। এক্সাম হলে যাওয়ার আগে মাথায় রাখো রাস্তায় জ্যাম পড়বে কিনা, দূরত্ব কতটুকু। তোমার এক্সাম যদি 10টায় হয়, তোমার মাস্ট প্রথম দিন বা বাকি এক্সামগুলোতে 9টায় এক্সাম হলে থাকা উচিত। প্রথম এক্সামের দিন তোমাকে উচিত হচ্ছে 1.5 ঘন্টা আগে তুমি যাতে এক্সাম হলে থাকো, বুঝছো? 8:30। ওকে, জ্যাম থাকুক আর না থাকুক, এক্সাম হল যত কাছেই হোক বা দূরেই হোক, তোমাকে 8:30টায় থাকা লাগবে, 1.5 ঘন্টা টাইম হাতে রাখা লাগবে। কারণ তোমাকে রুমটা খুঁজে বের করে আসতে হবে, বা পসিবল হলে আগেই রুম কাউকে দিয়ে হচ্ছে তোমার গার্ডিয়ান কাউকে দিয়ে বলে রাখো যাতে রুমটা খুঁজে রাখে। এক্সাম হলে যাও 1.5 ঘন্টা আগে, প্রথম এক্সামের আগে। বাকি এক্সামগুলোর আগে 1 ঘন্টা আগে গেলেই হবে, ঠিক আছে? সো এক্সাম যদি 10টা হয়, তুমি যাতে 9টা মানে 9টায় তুমি যাতে তোমার এক্সাম হলে থাকো, ঠিক আছে? তুমি যদি 9টায় টার্গেট করো, দেখা যাবে একটু দেরি হবে, 9:15 বাজবে বা 20 বাজবে, 9:30 বাজবে, কোনোভাবেই যাতে 9:30 ক্রস না করে। কারণ 9:30 খাতা দিবে, তোমাকে খাতা প্রিপেয়ার করতে হবে ওই 30 মিনিটে। তুমি যদি 9:30 বেশি দেরি করে ফেলো, প্রথমত তুমি প্যানিক করবা, দ্বিতীয়ত তুমি কিন্তু কোশ্চেন দিয়ে ফেলবে, তখন কিন্তু সবাই লেখা শুরু করে দিবে, তোমাকে কিন্তু খাতা গোছাইতে হবে। আছে অন দ্য ওয়েতে মেক শিওর করো প্রথম এক্সামের আগে যাতে 1.5 ঘন্টা আগে যাও, বাকি এক্সামগুলোর আগে যাতে 9টায় এক্সাম হলে থাকো। যাওয়ার পথে আবারও ব্রিদিং করো, দোয়া পড়ো, বা তুমি যদি অন্য ধর্মাবলম্বী হও তুমি তোমার প্রেয়ার্স গুলাকে বারবার রিপিট করতে পারো, ঠিক আছে? কাম থাকো, মাথা ঠান্ডা রাখো, যা প্রিপারেশন নেওয়ার হয়ে গেছে, এখন জাস্ট এক্সাম হলে যতদূর পারো এটাকে মাথা ঠান্ডা রেখে ডেলিভার করে আসতে হবে। এই দুইটা কাজে তোমাকে হেল্প করবে যদি তুমি প্রচুর দোয়া পড়ো, অথবা তুমি অন্য ধর্মাবলম্বী হলে যদি তুমি তোমার প্রেয়ার্স গুলো পড়ো, এন্ড যদি খুব ডিপলি ব্রিদিং করো যাওয়ার পথটাতে। এন্ড এক্সাম হলে গিয়ে বসে আশেপাশে কথা বলার দরকার নাই, আড্ডা দেওয়ার দরকার নাই, হাসাহাসি করার দরকার নেই, আওয়াজ করার দরকার নেই, কিচ্ছুর দরকার নেই, জাস্ট বসে ব্রিদিং করো, ঠিক আছে? তাইলে দেখবা তুমি বেটার পারফর্ম করতেছো। ওকে, ওকে, ডান। এইবারে আসো এক্সাম হল হ্যাকস। এক্সাম হলে তোমার কি কি মাথায় রাখো? আমি চেষ্টা করবো এই প্রতিটা পার্টকে আবার আলাদা করে হচ্ছে শর্টস আকারে দিতে, সো দ্যাট হচ্ছে এই পুরো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। তোমরা পুরো ভিডিওটা অবভিয়াসলি 2 গুণ স্পিড দিয়ে দেখবা, আর এই ছোট ছোট পার্টগুলো আমি আলাদা করে দিয়ে দিব। ওকে, আচ্ছা। এক্সাম হলে নাম্বার 1 থিং, প্লিজ বি পলাইট। এক্সাম হলে টিচারের সামনে যদি পলাইট হও, তাকে যদি রেসপেক্ট দেখাও, তুমি তার কাছ থেকে অনেক সুবিধা পাবা, বুঝছো? আর যদি তুমি ওখানে একটু অ্যারোগেন্ট হয়ে যাও, সে কিন্তু তোমাকে অনেক টাইট করে ধরবে, অনেক সুবিধা তোমার মিস হয়ে যাবে। এক্সাম হলে একটু কষ্ট করে পলাইট থাকো, তোমার পলাইট থাকতে ইচ্ছা না করলেও পলাইট থাকো, হাসি মুখে কথা বলো, সালাম দাও, বুঝছো? টিচারকে অ্যাসিস্ট করো, টিচার যা বলতেছে শোনো, ঠিক আছে? অন্তত শুরুর 30 মিনিট, যদি পলাইট থাকো, তারপর টিচার তোমাকে হেল্প করবে, বুঝছো? শুরুর 30 মিনিটে যদি তুমি অ্যারোগেন্ট হয়ে যাও, টিচার কিন্তু তোমাকে পুরো টাইমটুকু পেইন দিবে, ঠিক আছে? ওকে, এইবারে আসো এক্সাম পেপার প্রেপে। তোমাকে 2টা পেপার দিবে, একটা সিকিউর একটা এমসিকিউ, দুইটা শুরুতে দিয়ে দিবে 30 মিনিট আগে। তুমি যখন সিকিউটার রেজিস্ট্রেশন নাম্বার, তারপর হচ্ছে রোল নাম্বার যখন ফিল আপ করতেছো, তখন শুরুতেই ফিল আপ করে ফেলো না। আগে পেন্সিল দিয়ে তোমার প্রবেশপত্র এবং তোমার রেজিস্ট্রেশন কার্ড থেকে দেখা দেখা ছোট ছোট ঘরগুলা তুমি ডট দাও, ডট দিয়ে নিশ্চিত হও ঠিক আছে কিনা। এরপর যখন তুমি নিশ্চিত হয়েছো হ্যাঁ ঠিক আছে, তখন হচ্ছে তুমি কলম দিয়ে ঘাড়ো করো, বুঝছো? শুরুতেই কলম দিয়ে ঘাড়ো করে ফেলো না দেখা দেখা, যদি ভুল হয় তাহলে কিন্তু আবার পেন খাইতে হবে, ঠিক আছে? তাহলে আগে পেন্সিল দিয়ে ড্রাফট করো, ডট দাও, দিয়ে যখন নিশ্চিত যে হ্যাঁ আমার রুল আমার রেজিস্ট্রেশন নাম্বার সব ঠিক আছে, তখন ফিল আপ করো, ঠিক আছে? এমসিকিউ পেপারের ক্ষেত্রে সেম কথা, বাট বাড়তি একটা সতর্কতা আসে, সেটা হচ্ছে এমসিকিউ পেপারের ক্ষেত্রে, এক্সাম পেপার, ওখানে সেট কোডটা খুব সাবধানে কয়েকবার চেক করে তারপর এক্সামটা শুরু করবে, ঠিক আছে? ওকে, ডান। এক্সাম পেপার প্রেপ ডান। এবারে আসো এক্সাম পেপার প্রেপের মধ্যে মার্জিনটা আমি একটু আলাদা রাখছি। কেন মার্জিনটা আলাদা রাখছি? রিজন আছে। মার্জিন যখন করতেছো তখন এইটা যদি তোমার এক্সামের খাতা হয়, হ্যাঁ, তুমি মার্জিনটা দিবা হচ্ছে এই পাশে একটা, এই পাশে একটা, চারপাশে দিও, ঠিক আছে? বাট তুমি যখন লিখতেছো তখন নিচে কিন্তু এই জায়গাটুকু কিন্তু মাস্ট ফাঁকা রাখবে, ঠিক আছে?
বামে এবং উপরে যতটুকু মার্জিন দিয়ে এসো এই জায়গাটুকু ফাঁকা রাখবা, এন্ড রাইট সাইডে এখানে এতটুকু জায়গা ফাঁকা রাখবা, এই জায়গাটুকুতে লিখবা না, ঠিক আছে? সবগুলা লেখা এখানে এখানে শেষ করে দিবা, লেখাটুকু যাতে এই জায়গাটুকুর ভেতরেই থাকে আর কি, ঠিক আছে? এটা নিশ্চিত করবা। ওকে, এন্ড দেন মার্জিন টার্জিন করা শেষ, কোশ্চেন দিবে, তুমি বসে আসো, বসে বসে কথাবার্তা না বলে বা দুশ্চিন্তা না করে ব্রিদিং করো, ঠিক আছে? আর দোয়া পড়ো। ওকে, আচ্ছা, এইবারে যখন তোমাকে কোশ্চেন পেপারটা তোমার হাতে দিবে, ধাম করে সাথে সাথে লেখা ফেলো। আগে তো এমসিকিউ ব্যাপারটা দিবে, আগে স্যাট কোডটা দেখো, ঠান্ডা মাথায় স্যাট কোডটা বসা। স্যাট কোডটা বসানো হয়েছে নিশ্চিত, গোল্লাটা ভরাট করো, উপরে আবার স্যাট কোডটা লিখতে হয়, লিখো, লেখা হয়ে গেছে। এইবার এমসিকিউ কোশ্চেন যে 30টা আসে না, ওইটা ঠান্ডা মাথায় অ্যান্সার করা শুরু করো, যাতে এমন যাতে না হয় যে তুমি একের অ্যান্সার গ এটা দাগাইতে যে তুমি দুইয়ের মধ্যে অ্যান্সারটা লেখা আছো। আস্তে ধীরে ঠান্ডা মাথায় স্লোলি স্টার্ট করো, আস্তে আস্তে স্পিডটা বাড়ো। তো এইখানে তুমি যখন এমসিকিউ এক্সামটা দিবা, এমসিকিউ এক্সামে তুমি যাতে 30 মিনিটের মধ্যে তোমার সর্বোচ্চ আউটপুটটা দিয়ে আসতে পারো, এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, কমেন্টের ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে রাখতেছি, ঠিক আছে? তো তুমি এটা দেখে নিও। আর হচ্ছে ইয়া, এমসিকিউ যখন শুরু করতেছো আস্তে ধীরে শুরু করো, যাতে পারা জিনিস তুমি একের অ্যান্সার যাতে 3-এ লেখা না ফেলো, 2-এর অ্যান্সার যাতে 4-এর লেখা না ফেলো, ঠিক আছে? খুব সাবধান। এইবারে আসো, তুমি যখন সিকিউটা শুরু করতেছো, স্টার্টিং এবং এন্ডিং খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সিকিউ যখন কোশ্চেন পেপারটা হাতে পাইতেছো, তখন 1 মিনিট বা 2 মিনিট টাইম নিয়ে প্রতিটা কোশ্চেন মনোযোগ দিয়ে পড়ো, ক খ গ ঘ উদ্দীপক সব পড়ো। এখানে যদি 5 মিনিট টাইম যায়, যাক, সমস্যা নেই, ঠিক আছে? পরে তুমি সবচাইতে ভালো কোন সারটা পারো, এই সারটা পিক করো, বা কিভাবে কোশ্চেনগুলো পিক করলে তুমি ম্যাক্সিমাম নাম্বার অ্যান্সার করতে পারবা, ওইগুলো পিক করো, ঠিক আছে? ওইগুলা পিক করে দেন শুরু করো। তুমি জাস্ট একটা কোশ্চেন দেখলা, এটা আমি ভালো পারি, এটা দিয়ে শুরু করে দিলা, বাকিগুলো দেখলা না, তাহলে যেটা হবে তুমি কিছুক্ষণ পর গিয়ে দেখবা যে কোশ্চেনটা তুমি পারতা, এটা অ্যাকচুয়ালি একটা কমপ্লেক্স প্রবলেম ছিল। এটা ছাড়াও আরো অনেকগুলা কোশ্চেন ছিল যেগুলা তুমি পারো আরো ইজিয়ার, আরো ফাস্ট অ্যান্সার করতে পারতো। তখন কিন্তু আফসোস হবে যে আই হাই, এই কোশ্চেন আমি পারতাম ঠিক আছে, এটা তো সময় বেশি লেগে গেছে। এরপর তো আরো অনেক কোশ্চেন ছিল যেটা সহজ প্লাস সময় কম লাগে, এমন অনেক কোশ্চেন তুমি পাবা, বুঝছো? কাজে শুরুতে পারলে অ্যান্সার করা শুরু করে দিবা, পুরোটা দেখবা, দেখা পারো যেগুলা এগুলা, প্লাস ওখান থেকে যেটা অ্যান্সার করতে সবচেয়ে কম সময় লাগবে, কম এফোর্ট লাগবে, এবং যেটা অ্যান্সার করলে নাম্বার বেশি পাওয়ার প্রবাবিলিটি বেশি, সহজে নাম্বার পাওয়া যাবে, ওইগুলা পিক করে 5 মিনিটে একটা প্ল্যান ক্রিয়েট করো। ওকে ফাইন, এটা এটা অ্যান্সার করো, পেন্সিল দিয়ে কোশ্চেনে মার্ক করে রাখো। এইবার অ্যান্সার করা শুরু করো, সবচাইতে ভালো যেটা পারো, সে যেটা অ্যান্সার করতে সবচেয়ে কম সময় লাগে ওইটা দিয়ে, ঠিক আছে? শুরুর দিকে সময় বাঁচাই ফেলো, ঠিক আছে? ওকে, ডান। এন্ড এন্ডিং এর ক্ষেত্রে মাথায় রাখবা, আবার শুরু থেকে শেষ পর্যন্ত সব চেক দিবা, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সব ঠিক আছে কিনা, এক্সট্রা পেপার যে নিয়ে এসো কয়টা নিয়ে এসো, লিখছো কিনা। এক্সাম শেষে এসে দেখবা যে তোমাদের অনেক বন্ধুরা কমেন্টে বলতেছে আমি এক্সট্রা পেপার কয়টা নিয়েছি লিখি নাই, স্যাট কোড ঠিক মতো ফিল আপ করি নাই, স্যাট কোড বৃত্ত ভরাট করছি কিন্তু হচ্ছে উপরে লিখতে ভুলে গেছি, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার বৃত্ত ভরাট করছি উপরে লিখতে ভুলে গেছি, এগুলো যাতে না এন্ডিং এ আবার এগুলো চেক করো, ঠিক আছে? স্যাট কোড সব লিখছো কিনা, নম্বর ঠিক মতো দিছো কিনা, এক্সট্রা পেপার পিন করা হয়েছে কিনা, এক্সট্রা পেপারের কয়টা নিছো এটা লিখছো কিনা, চেক করো, এন্ডিংটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, তা এইবারে আসো সিকিউ কেমনে অ্যান্সার করবা। সিকিউ অ্যান্সার করা নিয়ে আমার বিস্তারিত একটা ভিডিও আছে, ওখানে আমি লিখে লিখে দেখাইছি, ওই ভিডিওটার লিংক কমেন্টের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তুমি এখনই দেখে নাও। আমি যা যা বলছি প্রতিটা জিনিসের রিসোর্সের লিংক আমি কমেন্টের ডেসক্রিপশনে দিয়ে দিব। এন্ড এমসিকিউ কিভাবে তুমি অল্প সময়ে ম্যাক্সিমাম অ্যান্সার করে আসবা বা সবগুলো অ্যান্সার করে আসবা, এটা নিয়েও আমার একটা ভিডিও আছে, আমি কিছুক্ষণ আগে তোমাকে বলছি, সেটাও কমেন্টের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তুমি দেখে নাও, ঠিক আছে? 2 গুণ স্পিড দিয়ে দাও। তা এইবারে আসো আফটার দ্য এক্সাম, এটা আমি খুব দ্রুত আগাবো। এক্সাম শেষ হইলে যদি এক্সাম খারাপ হয় খুব বেশি হতাশ হয় না, আগে সবার আগে তোমার উচিত হবে, তুমি 3 ঘন্টা পরীক্ষা দিচ্ছ, তুমি ডিহাইড্রেটেড, তুমি হতাশ, তুমি যদি হাইড্রেটেড না হয়ে দুশ্চিন্তা করো এক্সাম খারাপ হয়েছে, বা এক্সাম ভালো হয়েছে যদি অনেক বেশি এক্সাইটেড হয়ে যাও, ওভারওয়েলমিং হয়ে যাবে। এখন তোমার উচিত হবে এক্সাম হল থেকে বের হয়ে মা বাবাকে বলো, বা এক্সাম হলে তোমার সাথে যে গিয়েছে তাকে আগে থেকে বলে রাখবা তোমার জন্য যাতে স্যালাইন বানাই রাখে, তুমি বের হয়ে স্যালাইন খাও, ঠিক আছে? স্যালাইনটা খেয়ে এবার বাইরে কোথাও বসে বাকি ফ্রেন্ডসদের সাথে মিলাও, কি ভুল করছো, কি ঠিক দিছো, কত পাবা, একটা মার্ক অ্যাজিউম করো যে আচ্ছা আমি এত পাইতে পারি, এটা কোশ্চেনের উপরে লেখা রাখো প্রতিটা কোশ্চেনের পাশে। এইটা আবার তোমাকে নেক্সট এক্সামের প্রিপারেশন গোছাইতে হেল্প করবে। তুমি যদি বাংলা ফার্স্ট পেপারে দেখো
তোমার A+ পাওয়ার জন্য 4 নম্বরে ঘাটতি আছে অ্যাজিউম করার পর, তখন কিন্তু তুমি বাংলা সেকেন্ড দিয়ে এটাকে রিকভার করতে পারো। বাট তুমি যদি নাই জানো যে আমার 4 নম্বরে ঘাটতি আছে, তুমি বাংলা সেকেন্ড পেপারে কয় নাম্বার বাড়তি রাখবা, এটা কিন্তু প্রেসাইজলি জানবা। যে অ্যাসাম্পশনের দরকার আছে, অ্যাসাম্পশনটা করার পরে যদি নাম্বার কম আসে দুশ্চিন্তা করবা না, নেক্সট এক্সামে ফোকাস করবা, কত নাম্বারে ঘাটতি আসে সেটা ফিল আপ করাতে ফোকাস দিবা নেক্সট এক্সাম দিয়ে, ঠিক আছে? বাট অ্যানালাইসিস করতে হবে, এটা তো আবার খুব বেশি সময় দেওয়ার দরকার নেই। দেন বাসায় যাবা, বাসায় যেয়ে মেক শিওর করো তুমি যাতে আবার নিজেকে রিচার্জ করো। কেমনে? বাসায় যাও, ওজু করো, শাওয়ার নাও, নামাজ পড়ো, খাবার খাও, খাবার খেয়ে 30 মিনিটের একটা ঘুম নাও, ঘুম থেকে জাগার পর তুমি দেখবা আবার তোমার নেক্সট এক্সামের জন্য যেই এই লাস্ট ফাইট ভিডিও দরকার, শেষ মুহূর্তের প্রস্তুতি, একদম এক্সাম হলে যাওয়ার আগে পর্যন্ত তোমার যা যা করা দরকার সবকিছু ওই ভিডিওতে চিট শিট সহ, সাজেশন সহ, এভরিথিং সহ দেওয়া থাকবে। ওইটা দেখা শুরু করবা। ওইটা মোটামুটি একটাতে পাবলিশ হয়ে যাবে, তুমি একটাতে দেখো না, তুমি বাসায় যে রেস্ট নিয়ে 2টা বা 3টার সময় ভিডিওটা দেখে আবার পড়া শুরু করে দাও, ঠিক আছে? এন্ড আবারও বলি, তুমি যদি তোমার এইচএসসিতে তোমার ম্যাক্সিমাম সফলতা নিশ্চিত করতে চাও, তাইলে হচ্ছে এই লাস্ট শর্ট সাপোর্ট সিস্টেমে জয়েন করে ফেলো, টোটালি ফ্রি। তোমাদেরকে নিয়ে আমার কোনো বিজনেস করার প্ল্যান নাই, এটা জাস্ট হচ্ছে আমার ভালো লাগার জায়গা থেকে কন্টিনিউ করা। আই হোপ এখান থেকে তোমরা যে সাপোর্টগুলো পাবা এইগুলো দিয়ে তোমরা তোমাদের এক্সামে ম্যাক্সিমাম আউটপুটটুকু দিয়ে আসতে পারবা, তোমার প্রস্তুতি যেমনই হোক না কেন। ওকে, তো তোমাদের জন্য দোয়া রইলো, ইনশাল্লাহ। এত ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট আস্তে ধীরে যেমনি বলছি এমনি আগাও। এই ভিডিওটা হয়তো একটু দেরিতে দেওয়া হয়ে যাচ্ছে, প্রথম এক্সাম বাংলা এক্সাম, কোনো সমস্যা নাই, এমনিতেই পারবা। বাংলা এক্সামের আগে যতদূর পারো এক্সিকিউট করো, বাকি এক্সামগুলোর আগে যা যা বলছি প্রতিটা জিনিস মেনটেন করবা, ঠিক আছে? আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, খালি এই কথাটা মাথায় রাখবা, গিভ ইট ইউর অল, অ্যান্ড এইটাই পারফেক্ট টাইম।